আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আজকে সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর একটা অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। আমরা কিছুদিন আগে লং টার্ম লায়াবিলিটি করেছিলাম। লং টার্ম লায়াবিলিটির সাথে এই অধ্যায়টার মিল আছে। লং টার্ম লায়াবিলিটির ক্ষেত্রে আমরা দীর্ঘ সময়ের জন্য ঋণ নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমার জাবেদা হয়েছিল ক্যাশ ডেবিট আর বন্ড পেয়েবল ক্রেডিট। আর আজকে আমার উদ্বৃত্ত টাকা আছে, আমি তা বিনিয়োগ করতে চাই। তাহলে বিনিয়োগ করলে আমরা কি করবো? সেক্ষেত্রে আমার টাকা চলে যাবে। তাহলে টাকা চলে গেলে কি হয়? ক্যাশ ক্রেডিট। আর ডেবিট হবে কি? নর্মালি মনে করে আমি এবি ব্যাংকে শেয়ার কিনতেছি, তাহলে ইনভেস্টমেন্ট ইন এবি ব্যাংক লিমিটেড ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তো এখানেও তাই, যে ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। এই ইনভেস্টমেন্ট তিন ধরনের, অর্থাৎ এই বিনিয়োগ হলো তিন প্রকার। কয় প্রকার? তো সেটা হলো কি কি? ট্রেডিং সিকিউরিটিজ, সেল টু ম্যাচুরিটি আর অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ। তাহলে ইনভেস্টমেন্টের প্রকারভেদ যদি আমরা বলি, অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ কি জিনিস? আমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ বলতে বোঝায় যে কোনো সময়ে বিক্রি করতে পারবো। অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ, বিক্রয়যোগ্য, যে কোনো সময় বিক্রি করতে পারবো। আর হেল্ড টু ম্যাচুরিটি যখন বলবে, তখন আমার নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে হবে, মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিক্রি করা যাবে না। সেটা কি? হেল্ড টু ম্যাচুরিটি। 5 বছর মেয়াদ, 5 বছর পর্যন্ত তোমার কাছে থাকবে। আর অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ কি? যেটা আমরা যে কোনো মুহূর্তে, আজ কিনছি কাল বা পরশু বিক্রি করতে পারবো। আর ট্রেডিং সিকিউরিটিজ হলো গভর্নমেন্টের যে সিকিউরিটিজগুলো আমরা কিনবো, সেটা হলো ট্রেডিং সিকিউরিটিজ। তো যখন আমাকে বলবে জার্নাল এন্ট্রি করো, অ্যাজুমিং দিস ইনভেস্টমেন্ট আর ট্রিটেড অ্যাজ অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ, তাহলে অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ ডেবিট হবে। যদি বলে না, ওই বিনিয়োগকে তুমি হেল্ড টু ম্যাচুরিটি ধরো, তাহলে আমরা হেল্ড টু ম্যাচুরিটি মনে করবো। তাহলে কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা কি বলবো? আবার বলো, বিনিয়োগ কয় প্রকার? 3 প্রকার। যখন বলে দেয় হেল্ড টু ম্যাচুরিটি, তাহলে আমরা হেল্ড টু ম্যাচুরিটি ডেবিট করবো। আর যখন বলে না দেয়, আমরা হেল্ড টু ম্যাচুরিটি বা অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ যাই হোক করবো। তো এখন আমরা যদি অঙ্কটা দেখি, এই ইনভেস্টমেন্ট চ্যাপ্টারে মোট 3 ধরনের অঙ্কই বলা যায় আছে। একটা হলো কিছু জার্নাল করতে হবে, শিডিউল করতে হবে, অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হবে। আর হলো শেয়ার কেনা বেচা সংক্রান্ত অঙ্ক করতে হবে। শেয়ার কিনবো আমরা, শেয়ার কিনলে জাবেদা হবে, বিক্রি করলে জাবেদা হবে। আর শিডিউল, তো আজকে আমরা শিডিউল সংক্রান্ত অঙ্ক করব। শিডিউল করা মানেই এখানে আমরা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল যেভাবে করি, প্রিমিয়াম বা ডিসকাউন্ট শিডিউল করব সেইভাবে। অর্থাৎ আমরা বিনিয়োগটা ফেস ভ্যালু থেকে কম মূল্যে বিক্রি করতে পারি, বিনিয়োগ করতে পারি, অথবা ফেস ভ্যালু থেকে অধিক মূল্যেও আমরা বিনিয়োগ, তো মূলত ক্রয়, আমরা কিনতেছি, আমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে। তো এখন তাহলে বললাম কি কি, আবার একটু রিক্যাপ করি। ইনভেস্টমেন্ট চ্যাপ্টারে শিডিউল সংক্রান্ত অঙ্ক, শেয়ার কেনাবেচা সংক্রান্ত অঙ্ক, আর একটা হলো ফেয়ার ভ্যালু মেথড আর নিট মেথডের কিছু অঙ্ক আছে। ফেয়ার ভ্যালু কাকে বলে? ফেয়ার ভ্যালু আর ইকুইটি মেথড। ফেয়ার ভ্যালু মেথড আর ইকুইটি মেথড। ফেয়ার ভ্যালু বলতে বোঝায় যে বাজারে দাম বাড়ে কমে এই সংক্রান্ত জাবেদা, ফেয়ার ভ্যালু মানে মার্কেট ভ্যালু। আর ইকুইটি মেথড হলো যে ইকুইটিকে গুরুত্ব দিতে হবে। তাহলে ইকুইটি মেথড কি আর ফেয়ার ভ্যালু মেথড কি? ইকুইটি হলো মালিকানা, অর্থাৎ আমি একটা কোম্পানির 20% শেয়ার কিনতেছি। 20% শেয়ার কিনলে আমি ওই কোম্পানির বড় রকমের মালিক হয়ে যাচ্ছি, তাই তার উপর প্রভাব বিস্তার করব, তখন ইকুইটি মেথড। ইকুইটি মানে মালিক। আর ফেয়ার ভ্যালু হলো সেটা আলাদা কনসেপ্ট, বাজারে দাম বাড়লে কমলে বিবেচনা করতে হবে। ওই অঙ্ক আমরা পরে করব। এখন পেজ 14 অঙ্ক 1, পেজ 14 অঙ্ক 1 আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা ইনভেস্টমেন্টের আজকে শিডিউল সংক্রান্ত একটা অঙ্ক আমরা দেখব। শিডিউল 2 ধরনের হয়, একটা প্রিমিয়াম, একটা ডিসকাউন্ট। মনে রাখবো প্রিমিয়াম কি আর ডিসকাউন্ট কি।
100 টাকার এগেনস্টে যদি আমি 110 টাকা পাই, এই যে অতিরিক্ত, অর্থাৎ ফেস ভ্যালু থেকে ইস্যু প্রাইস বেশি হলে প্রিমিয়াম, আর ফেস ভ্যালু থেকে ইস্যু প্রাইস কম হলে ডিসকাউন্ট। পেজ 14 অঙ্ক 1, জারিফ কোম্পানি পারচেজ করছে 5 লক্ষ টাকার একটা 8% বন্ড অফ গ্রিন কর্পোরেশন অন জানুয়ারি 1, পেইং 4,61,390। অর্থাৎ এই অঙ্কে আমার ফেস ভ্যালু দেওয়া আছে, ইস্যু প্রাইসও দেওয়া আছে, তাহলে তুলনামূলক সহজ। অনেক অঙ্কে ইস্যু প্রাইস দেওয়া থাকবে না, এই 4,61,390 নাও থাকতে পারে, সেটা আমাদের বের করতে হবে। The bonds mature at January 1, 2026 and interest is payable is July and January। তাহলে বছরে সুদ দেব কয়বার? 2 বার। তাহলে আমরা বিনিয়োগ করলে সুদ পাবো, এই ক্ষেত্রে আমরা সুদ পাবো, মনে রাখবা। The investor required an effective interest rate of 10%। এখানে এই শিডিউল হলো আবার 2 ধরনের, একটা হলো স্ট্রেট লাইন মেথডে আর একটা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড। স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছর ডিসকাউন্ট বা প্রিমিয়াম সমান হয়, আর ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডে একটু আলাদা হয়। তাহলে বলো, যদি কোনো অঙ্কে বাট্টার হার 2টা থাকে, সেটা কোন মেথড? ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড, বলো। আর যদি কোনো অঙ্কে বাট্টার হার বা ইন্টারেস্ট রেট একটা থাকে, সেটা হলো স্ট্রেট লাইন মেথড। সেটা কি? তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড ধরতে গেলে বাট্টার হার 2টা লাগবে, কুপন রেটও লাগবে, ডিসকাউন্ট রেটও লাগবে। ক্লিয়ার? কুপন রেটও লাগবে, ডিসকাউন্ট রেটও লাগবে। তো এই যে অঙ্কটা, এটা প্রিমিয়াম না ডিসকাউন্ট তা কি দেখে বুঝবা? যদি কুপন রেট বড় হয় তাহলে প্রিমিয়াম। তাহলে এখানে 2টা রেট, একটা 8% আর একটা কত? 10%। ওই একটু দূরে যে 10%, তা লেখাই আছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আর 5 লক্ষ টাকার 8%, এই যে টাকার সাথে যে পার্সেন্টেজ, মনে রাখবা মূল টাকা ফেস ভ্যালুর সাথে যে রেট, তার নাম হলো কুপন রেট। আর 1 কিলো দূরে যে যদি আরেকটা রেট থাকে, তার নাম হলো ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ওকে, তো প্রথমে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর 2011। মনে রাখবা প্রত্যেক বছর জাবেদা করব, কমন জাবেদা হলো সুদ প্রাপ্তির জাবেদা প্রত্যেক বছর। যেহেতু প্রত্যেক বছর সুদ পাবো, তাহলে আমরা প্রতি বছর সুদকে 1 বার পাবো না 2 বার পাবো? এই অঙ্কে 2 বার। তাহলে সঞ্জিদা 2 বার জাবেদা হবে সুদে প্রত্যেক বছর, একবার জুলাই মাসে আর একবার জানুয়ারিতে। তো জানুয়ারিতে যেহেতু হবে, এরপরে বলছে যদি আমি প্রথম বছর টাকা বিনিয়োগ করি তাহলে একটা বেশি, ওই সে ডেপ্রিসিয়েশনের মতো। প্রত্যেক বছর জাবেদা কয়টা? 2টা। যে বছর কিনবো সে বছর একটা বেশি, মেশিন কেনার জাবেদা এখানেও তাই। তাহলে মেশিনের পরিবর্তে এবার কি কিনতেছি? বিনিয়োগ কিনতেছি। তাহলে বিনিয়োগ ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ওই জায়গায় লিখেছিলাম কি? মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট, প্রথম দিনের জাবেদা। তারপরে ইন্টারেস্ট সংক্রান্ত জাবেদা। আর ইন্টারেস্ট জাবেদা করতে গেলে শিডিউল করে নিয়ে আসতে হবে। বলো, ইন্টারেস্ট করতে গেলে কি করব? তাহলে এই যে জাবেদা করতে বলছে 2021 সালে, 2021 সাল, অর্থাৎ অঙ্ক আমরা আজকে কিনতেছি 2021 সাল, আর ম্যাচুরিটি ডেট হলো 2026। পাইছো? 2011 জায়গায় 2021 করে নাও। হ্যাঁ, তাহলে 21 থেকে 26 কয় বছর হলো? 5 বছরের অঙ্ক। তাহলে প্রথমত আমরা জাবেদা করতে গেলেই শিডিউল করে নিতে হবে। আর আমি আর একটা জিনিস শিখতে চাচ্ছি, ধরে নাও আমার ইস্যু প্রাইস দেওয়া নেই, ওই 4,61,000 দেওয়া নেই, তাহলে সেটাও আমি আগে এখন বের করব। তাহলে যদি কোনো অঙ্কে ইস্যু প্রাইস দেওয়া না থাকে, আমরা কি করব? ইস্যু প্রাইস বের করে নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে লিখব হলো ক্যালকুলেট ইস্যু প্রাইস, এটা মনে করে 1 নম্বরে। তাহলে আমরা জানি ইস্যু প্রাইস সমান পিভি তে হয় প্রেজেন্ট ভ্যালু। পিভি তে কি? প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট প্লাস পিভি অফ এফভি। পি তে প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট, প্রেজেন্ট ভ্যালু অফ ফেস ভ্যালু। অর্থাৎ আমরা যে টাকাটা নিব বা আমরা বিনিয়োগ করব, তার এগেনস্টে
কি কি পাবো? এগেনস্টে পাবো আমরা সুদ পাবো, আর একবারে 5 লাখ টাকা তো পাবোই। অর্থাৎ আজকে আমি একটা বিনিয়োগ কিনতেছি, তার মূল্য হলো আজকের মূল্য। বলো ইস্যু প্রাইস মানে কি? আজকের মূল্য। ইস্যু প্রাইস বা পারচেজ প্রাইসও বলতে পারো। বন্ডের ক্ষেত্রে পারচেজ প্রাইস, আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি ভুল হচ্ছে? বন্ডের ক্ষেত্রে ইস্যু প্রাইস, আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পারচেজ প্রাইস। তাহলে এখন আমরা একটা ইনভেস্টমেন্ট কিনতে যাচ্ছি, তাই কয় টাকা দিতে হবে তার নামই হলো পারচেজ প্রাইস। তাহলে পিভি অফ ইন্টারেস্ট, পিভি অফ এফবি। মনে রাখবা ইন্টারেস্ট বছর বছর দিতে হয়, তাই এটা কিস্তি। ইন্টারেস্ট কি করতে হয়? প্রত্যেক বছর বারবার, তাই কিস্তি। আর এফবি এককালীন, যা আমরা একবারেই পাবো। অর্থাৎ আজকে আমি কি পরিমাণ টাকা বিনিয়োগ করলে 5 বছর পরে 5 লাখ টাকা পাবো, আরো এখন প্রত্যেক বছর সুদ পাবো। তাহলে সুদের বর্তমান মূল্য আর ওই 5 লাখ টাকার বর্তমান মূল্য। তাহলে ইন্টারেস্ট মানেই কিস্তি। বলো ইন্টারেস্ট মানে কি? কিস্তি। তাহলে কিস্তির বর্তমান মূল্য বের করার সূত্র হলো এ ভাগ আই। যেহেতু বছরে একাধিকবার আছে, সুদ একাধিকবার, অর্থাৎ তখন এম আসবে। যদি বলে বছরে একবার সঞ্চিতা সুদ একবার, তাহলে এই এমটা আসবে না। যেহেতু একাধিকবার তাই এম আসবে। 1 মাইনাস এইটা হলো ইন্টারেস্টের জন্য, প্লাস আর এইটুক করবো হলো এককালীন। এই 5 লাখ টাকা এককালীনের, তখন সূত্র হলো এফবি ভাগ এই। এবার আমার এখন দরকার এর মান। হেয়ার এফবি হলো ফেস ভ্যালু। ফেস ভ্যালু হলো রাউন্ড ফিগারে হয়। ফেস ভ্যালু 5 লাখ, দেখো দেওয়া আছে রাউন্ড ফিগার 5 লাখ। এখন দরকার এ। এ মানে ক্যাশ রিসিভড। এর পূর্ণরূপ কি? প্রত্যেক বছর যা পাবো। এটা বের করার সূত্র হলো এফবি গুণ সি আর, ফেস ভ্যালু গুণ সি আর। তাহলে ফেস ভ্যালু কত? হাতে যা 5 লাখ। কুপন রেট কত পার্সেন্ট? দেখো কুপন রেট একদম ওই 5 লাখ টাকার সাথে আছে। শোন না, 5 লাখ টাকার সাথে 8%। এটা হলো পূর্ণ বছর। আমি কি বছরে একবার পাবো না বছরে 2 বার পাবো? তাহলে 6 মাস পর পর। তাহলে এটা হলো 1 বছরের সুদ, কিন্তু আমার লাগবে 6 মাসের সুদ কত? 20,000। তাহলে এ বেরোলো। এবার দরকার আয়। মনে রাখবা আয় মানে ই আই আর। আয় মানে কি? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট দিলাম। এবার দরকার এম। এম মানে বছরে যে কয়বার সুদ গণনা হবে? 2 বার। এম এর মান 2। তাহলে এই হলো মোটামুটি অঙ্ক। এবার মানগুলো আমরা সব বসাই দিই। প্রথমে 20,000 আসবে, একটু করে ফেলো। খাদিজা আমরা মান বসাচ্ছি। এর মান 20,000, আয়ের মান 0.10, 10% মানেই 0.10 ভাগ এম এর মান 2, 1 বিয়োগ 1 প্লাস আয়ের পরিবর্তে 0.10 ভাগ এম এর মান 2, এম এর মান 2, এন এর মান কত? এন হলো 5 বছর। কি করে বুঝলাম? 2021 সালে কিনতেছি, 26 সালের জানুয়ারিতে ম্যাচিউর। তাহলে 21 জানুয়ারি থেকে 26 জানুয়ারি 5 বছরই হয়। ঠিক আছে? তাহলে এই হলো এন এর মান 5। মানগুলো বসাচ্ছি। 5 লাখ, এই 1 এই প্লাস প্লাস আয়ের মান 0.10 ভাগ 2। এবার 20,000 ভাগ 0.12 দের 2 ভাগ করলে কত হয়? 0.05। এই করলে কত হয় একবারে? থ্যাংক ইউ, 1 লাখ। এবার এইটা আমরা এক কাজ করতে পারি, একটু ভেঙে ভেঙে করি। 1
এটা ভাগ করলে 0.05, পাঁচ দুগুণ 10। এই এবার এই জায়গায় 1 লাখ হলো সানজিদা, 1 বিয়োগ, এবার এইটারে এটা যোগ করলে কত হয় 1.05, তারে পাওয়ার 10 করো, যা হয় তার সাথে 1 দ্বারা ভাগ করো, এটুকু করলে কত হয়, এই 1.05 রে পাওয়ার 10, 1.628, এই এখানেও তাই 1.628 হলো। এবারে এইটুকু এইটা ভাগ করে যা হয় তার সাথে কি করবা, একের কি করবা বিয়োগ, বিয়োগ করলে কত হয় দেখো 1 লাখ গুণ এটা ভাগ করো, ভাগ করে 1 থেকে বিয়োগ করো 0.3860 প্লাস এইটারে একবার ভাগ করে বলে দাও 3,07,125, আর এই পাশে আবার গুণ দাও, এটারে গুণ খাতে যা আসিয়া বলো, এখানে কত হয় 0.05, 20,000 ভাগ 0.05 কত হয়েছে 4 লাখ। ওকে 4 লাখ, 4 লাখ, 4 লাখ গুণ 0.380, এখানে 1,54,400 প্লাস 3,07,125, এই যোগ করো 4 লাখ, চার লাখ 61,525, আর আমাদের সিটি আছে 4,61,390, একটু 19-20 হবে দশমিকের কারণে, ঠিক আছে। তো যদি কোনো অঙ্কে টাকা দেওয়া থাকে এইটা আর বের করা লাগবে না সঞ্জিদা, আমাদের অঙ্কে দেওয়া আছে তাই বের করা লাগলো না, কিন্তু অনেক অঙ্কে থাকবে না তাই পারচেজ প্রাইস বের করে নিয়ে আসতে হবে, মনে থাকবে। এই হলো মোটামুটি আমাদের পারচেজ প্রাইস। এবার আমরা শিডিউল শুরু করব, শিডিউল করার পরেই আমরা যাব জার্নালে। ধন্যবাদ।